গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন দুজন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে রামপুরায় 19শে জুলাই রামপুরাতে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে। সেই দিন 20-এর বেশি 23 জনের মতো হিসাব আমাদের কাছে আছে, আরও তদন্তাধীন আছে যে আরও বেশি সংখ্যক মানুষকে 19শে জুলাই রামপুরা এলাকায়, রামপুরা এবং খিলগাঁওয়ে মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল। তো সেগুলোর অধিকাংশেরই তদন্ত চলমান আছে। একটা অংশের 19শে জুলাই খিলগাঁও থানাধীন রামপুরারই পার্শ্ববর্তী একটা অংশে দুজন মানুষকে গুলি করে হত্যা করা, আরেকজন শিশুকে গুলি করা, যার যে গুলিটা ওই শিশু 6 বছরের একটা শিশু, তার মাথা ভেদ করে তার নানির গায়ে লেগে সেই নানি শহীদ হয়ে যান এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা করা হয় দেশে এবং দেশের বাইরে। এর বাইরে আরেকজন মানুষ জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে 18 বছরের একটা কিশোর, যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা 3তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন দুজন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে প্রথমে তারা বলে যে তুমি লাফ দাও এখান থেকে, তাকে লাফ দিতে বলা হয়েছে যাতে লাফ দিয়ে পড়ে সে মরে যায়। সে যখন সেটা করেনি তখন তাকে পরপর 6 রাউন্ড গুলি করা হয়। আপনারা বুঝতেই পারছেন 6 রাউন্ড গুলি করার অর্থ হচ্ছে যে তাকে হত্যা করার উদ্দেশ্যই সেখানে ছিল। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে এই যে দুজন এই গুলি বর্ষণ করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। আজকে সেই গুলি বর্ষণকারী দুজন পুলিশ অফিসার সহ তার ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন, সেই থানার অফিসার ইনচার্জ, ওখানকার দায়িত্বরত এডিসি এবং ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয়। আজকে এই 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন, ডিফেন্সও তার আর্গুমেন্ট করেছেন, স্টেট ডিফেন্স লয়ার করেছেন, আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববারের দিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। আসামিদের মূল কথা হচ্ছে, যেটা বলার তারা চেষ্টা করেছেন, যে যে গুলি করেছে সেই ব্যক্তি আমি নই, অথবা তিনি আরেকটা আর্গুমেন্ট করেছেন যে আমাদের অফিসিয়াল ডকুমেন্ট সিসি এটা থেকে দেখা যায় আমরা এই সময় রামপুরার মধ্যে একটা জায়গায় ডিউটিরত ছিলাম, ঘটনা ঘটেছে খিলগাঁও থানার মধ্যে। প্রসিকিউশনের ক্লিয়ার কেস হচ্ছে তাদের সিসি এবং অফিসিয়াল ডকুমেন্টে যা কিছুই থাকুক না কেন, তারা ওই ঘটনার সময় এক থানার পুলিশ আর এক থানার মধ্যে ঢুকে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সেটা করেছে সারা দেশব্যাপী যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে গণহত্যাটা চলছিল তার অংশ হিসেবে তারা করেছেন। ফলে তারা কখনো তাদের নিজস্ব টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে থাকেননি। এটাই প্রসিকিউশনের কেস। আশা করছি আগামী মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে এবং আইন অনুযায়ী যথারীতি বিচার কার্য পরিচালিত হবে। এটাই প্রমাণের বিষয়, এটাই আদালতের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রমাণিত হবে। এটা সেই গদবাঁধা কথা যেটা তার আসামিরা বলেন, সেটা তারা বলেছেন। এগুলো ধোপে টেকার মতো কিছু জিনিস নয়। আইনটা বুঝতে হবে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি একটা রাষ্ট্রযন্ত্র একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে পুরো রাষ্ট্রযন্ত্র একটা সিভিলিয়ান পপুলেশনের উপরে হামলা চালিয়েছে। এটার নাম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এইটার পার্ট হিসেবে যেখানে যা অপরাধ হবে সবগুলোই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। নিরস্ত নিরীহ আন্দোলনকারীদের উপরে কী আচরণ করা হয়েছে সেটা মামলার প্রমাণের বিষয়, সেটা আমরা প্রমাণ করছি। এটা নিয়ে আর আলাদাভাবে খণ্ডন করার প্রয়োজন নেই, এটা আদালতের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আন্দোলনকারীরা পাথর ছুঁড়েছে, আন্দোলনকারীরা কি গুলি ছুঁড়েছে না কি করেছে সেগুলো আদালতে প্রমাণ হবে। আপাত দৃষ্টিতে প্রসিকিউশনের কেস হচ্ছে আমরা সমস্ত অকাট্য প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে তারা কিভাবে রাষ্ট্রীয় বাহিনী হয়ে সিভিলিয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের নিশ্চিহ্ন করার জন্য। সে কারণে এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং যারাই অপরাধ জাতির নিরস্ত্র জনগণের সাথে করেছে তাদের সঠিক বিচার প্রাপ্তি অর্থাৎ সঠিক শাস্তি পাওয়ার যে বিষয়টা সেটা এনশিওর করাই প্রসিকিউশনের কাজ। আমরা সেই কাজটা করছি। যা বলা হয়েছে কোর্টে শুনেছেন। পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে ন্যাচারালি তো ওনারা জিজ্ঞাসা করতেই পারেন যে কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি। আপনারাও জানেন কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবেশে যখন সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে গিয়েছিল
সবগুলো থানা বন্ধ হয়ে গেছিল, ক্যাবিনেট পালিয়েছে, পার্লামেন্টের সকল মেম্বার পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে। সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশ বাহিনীর মধ্য থেকেই কিন্তু আবার ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার কাজ করতে হয়েছে, তাদেরকে দিয়ে গ্রেপ্তারের কাজটাও করতে হয়েছে। সেখানে আসামি পালিয়ে কেন গেল এটা অবভিয়াস, এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও আজকে যে পুনর্গঠিত পুলিশ প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায়। এবং এরপরে একটা বিষয় এসছে যে আমাদের তদন্ত সংস্থা তো গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে, যেটা আমরা বলেছি আপনাদের, তদন্ত সংস্থার মাত্র 23 জন অফিসার, তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই, তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। তাদেরকে এই পাওয়ার দেওয়ার কিছু সুনির্দিষ্ট পারপাস আছে, যে কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয় যে যখন আসামিকে সরাসরি গ্রেপ্তার করা যায় সেই সময় যদি কোর্টের কাছে আদেশ নেওয়ার জন্য যাওয়া হয় অথবা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হয়, সে অনেক ক্ষেত্রে আসামিদের ধরা সম্ভব হয় না। এই জায়গাটার জন্য স্পেশালি ক্ষমতাটা রাখা হয়েছে, কিন্তু এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে দিয়ে আর গ্রেপ্তার করানো হবে না, সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে, এটা বাস্তবসম্মত নয়। এই বিষয়টা আদালত বোঝার জন্য জানতে চেয়েছেন, আমরা ব্যাখ্যাটা দিয়েছি এবং আদালত সেটা গ্রহণ করেছে।